আজ আমরা আলোচনা করব রেশিও চ্যাপ্টার নিয়ে। প্রথম করব রবীন্দ্র লাইব্রেরির বই থেকে। রবীন্দ্র লাইব্রেরির বই থেকেও যে রেশিওগুলো আছে আমরা একটু দেখে নেব। প্রথম প্রশ্ন কি বলেছে? চলতি অনুপাত নির্ণয় করতে যে সূত্র ব্যবহার করা হয়, এক্ষেত্রে হবে বিয়েরটা, চলতি সম্পত্তি ডিভাইডেড বাই চলতি দায়। মোট মুনাফার অনুপাত নির্ণয় করতে প্রয়োজন হয়, এক্ষেত্রে উত্তর হবে মোট মুনাফা ও বিক্রয়। অ্যাসিড টেস্ট অনুপাত নির্ণয় করতে যে সূত্র ব্যবহার করা হয়, দ্রুত তরল সম্পত্তি ডিভাইডেড বাই দ্রুত তরল দায়, সি এরটা রাইট অ্যান্সার। কার্যকরী মুনাফার অনুপাত নির্ণয়ে প্রয়োজন হয় কার্যকরী নিট মুনাফা এবং নিট বিক্রয়, সি এরটা হবে রাইট অ্যান্সার। কার্যকরী অনুপাত নির্ণয়ে প্রয়োজন হয় কার্যকরী ব্যয় ও নিট বিক্রয়, সি এরটা হবে রাইট অ্যান্সার। তরল সম্পত্তি বলতে বোঝায় নগদ অর্থ, ব্যাংক জমা ও দেনাদার। সাতেরটা, দেনাদারদের আবর্তন নির্ণয় করতে যে সূত্র ব্যবহার করা হয়, এক্ষেত্রে উত্তর হবে বাকি বিক্রয় ও গড় পাওনাদার। মজুদ আবর্তনের অনুপাত নির্ণয় করতে যে সূত্র ব্যবহার করা হয়, এক্ষেত্রে উত্তর হবে ডি এরটা, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ। বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে পাওয়া যায় বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। চলতি সম্পত্তির কত অংশ চলতি দায় তা নির্ণয় করার জন্য যে অনুপাত করা হয় তাকে চলতি অনুপাত বলে, বি এরটা হবে রাইট অ্যান্সার। তরল বা দ্রুত অনুপাতের অন্য নাম হলো অ্যাসিড পরীক্ষা অনুপাত, সি এরটা হলো রাইট অ্যান্সার। চলতি অনুপাত 2:1 এবং চলতি সম্পত্তি 1,00,000 টাকা হলে চলতি দায়ের পরিমাণ হবে। দেখো এটা কি করে বার করছি। কি বলেছে? শর্ট ফর্মে করছি, ঠিক আছে। কারেন্ট রেশিও ইজ ইকাল টু কি জানি? কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিওটা কত বলেছে? 2/1। তাহলে 2/1 বসালাম, ইজ ইকাল টু কারেন্ট অ্যাসেটটা কত বলে দিয়েছে? 1,00,000 টাকা, ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস জানি না, বার করতে বলেছে কারেন্ট লায়াবিলিটিস। তাহলে বর্জ্য গুণন করলাম, তাহলে 2CL ইজ ইকাল টু 1,00,000 টাকা। তাহলে সিএল সমান কত, অর্থাৎ কারেন্ট লায়াবিলিটিস সমান কত? 1,00,000 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু 50,000। এইটা হলো রাইট অ্যান্সার। ওকে, এরপরে 14টা, চলতি সম্পত্তি 50,000 টাকা, মজুদের পরিমাণ 20,000 টাকা হলে তরল সম্পত্তির পরিমাণ হবে। এটা মুছে দিই, এখানে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এখানে করিয়ে দিচ্ছি। কি বলেছে? তরল সম্পত্তি চেয়েছে, তো এটা তো মুখে মুখেই হয়ে যাবে। চলতি সম্পত্তি 50,000 টাকা আর মজুদের পরিমাণ 20,000 টাকা, তাহলে আমার চেয়েছে তরল সম্পত্তি। তরল সম্পত্তি সমান কি হবে? চলতি সম্পত্তি যেটা আছে তা থেকে মজুদের পরিমাণটা বাদ দেবো। চলতি সম্পত্তি আছে কত? 50,000, তা থেকে মজুদের পরিমাণ 20,000 বাদ দিয়ে দেবো, তাহলে পাবো কত? 30,000। 30,000টা কি? তরল সম্পত্তি। বি এরটা হলো রাইট অ্যান্সার। মজুদের আবর্তনের অনুপাত 6 এবং বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় 1,20,000 টাকা হলে গড় মজুদের পরিমাণ হবে 15টা। ঠিক আছে, দেখা যাক কিভাবে করছি। একটু মুছে দিই এখানটা করে, 15টা করে দিচ্ছি। মজুদ আবর্তনের অনুপাত, তাই তো এটাই চেয়েছে। তাহলে স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে। কি জানি? ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, তাই তো। বিক্রিত পণ্যের 1,20,000 টাকা আর মজুদ পণ্যের উদ্দেশ্যে গড় মজুদ স্টক, ঠিক আছে, আবার স্টক চেয়েছে। আচ্ছা, স্টক টার্নওভার রেশিও কত দিয়ে দিয়েছে? 6 বসিয়ে দিলাম, ইজিক্যাল টু ক্রেডিট সেলসটা কত আমরা দেখতে পাচ্ছি, তো ক্রেডিট সেলস মানে এটা দিয়ে দিয়েছে, মানে বিক্রিত পণ্য বলেছে, তো তার মানে ধরে নেওয়া যায় কিছু বলে নেওয়া মানে এটা ক্রেডিট সেলস ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে বসালাম কত? 1,20,000। অ্যাভারেজ স্টক জানি না, বার করতে হবে, তাহলে গুণ করছি 6AS, 1,20,000। তাহলে এসটা কত, অর্থাৎ অ্যাভারেজ স্টকটা কত? 1,20,000 ভাজিতক 6, তাহলে কত? 20,000 হলো রাইট অ্যান্সার। এইটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিট মুনাফার পরিমাণ 25,000 টাকা এবং নিট মুনাফার নিট মুনাফার পরিমাণ 25,000 টাকা, নিট মুনাফার হার 12.5% হলে নিট বিক্রয়ের পরিমাণ হবে। ঠিক আছে, 16টা করিয়ে দিচ্ছি। দেখো কি চেয়েছে? নিট মুনাফাটা দিয়ে দিয়েছে, তাই তো। এটা আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে। দেখো তার মানে এটা বলতে পারি 12, একটা মুছে দিলে তোমাদের গুলিয়ে যাবে পরে, দাঁড়াও মুছে মুছে করে একটু সময় বেশি লাগবে কিন্তু করিয়ে দিই, ঠিক আছে।
দাঁড়াও, ওকে ফাইন। নেট মুনাফার পরিমাণ বলেছে আর নেট মুনাফার হারটা বলেছে। আচ্ছা, নেট প্রফিট রেশিওটা সমান কি করতে পারছি, নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। নেট প্রফিট রেশিওটা কত বলেছে, 12.5, তাহলে 12.5টা বসিয়ে দিলাম নেট প্রফিট রেশিওতে। নেট প্রফিটটা কত বলেছে, 25,000, তাহলে 25,000 ডিভাইডেড বাই নেট সেলস জানি না, ইন্টু 100। তাহলে তাহলে এটা কত আসছে, 12.5 ইজিক্যাল টু, একবারে করে দিচ্ছে, 25,000 আর দুটো শূন্য বেড়ে গেল, ডিভাইডেড বাই নেট সেলস, তাহলে কি হলো, 12.5 নেট সেলস ইজিক্যাল টু, সরি, ওয়েট, এখানটা একটু ভুল করে ফেললাম, দাও তাড়াতাড়ি করতে খেয়াল করিনি। এটা হবে 12.5 কত ছিল বেশ, নেট সেলস তাই তো, তাহলে নেট সেলস ইজিক্যাল টু কত ছিল বেশ, 25 লক্ষ টাকা। তাহলে নেট সেলস সমান কত, 25 লক্ষ ডিভাইডেড বাই 12.5, তার মানে দাঁড়াচ্ছে কত, এটা আসতে চলেছে 2 লক্ষ টাকা। ঠিক আছে, আমার নেট সেলসটা চেয়েছে কত, 2 লক্ষ টাকা, নির্বিক্রিত চেয়েছে নেট সেলস। আমি ইংলিশে কনভার্ট করে করছি কারণ বাংলায় খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় ক্লাসে বলবে, ফের বুঝিয়ে দেবো আমি। ঠিক আছে, আমি প্রতিটা জিনিস করিয়ে দিলাম, ঠিক আছে, 2 লাখ টাকা দেখিয়ে দিয়েছি কোত্থেকে এসছে। আচ্ছা, একটু মুছে নিচ্ছি, নাহলে আমার করতে অসুবিধা হবে তো। ঠিক আছে, ওকে ফাইন। এবার চলো, বলেছে নিট বিক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা, মোট মুনাফার হার 30% হলে মোট মুনাফার পরিমাণ হবে কত। 17টা করছে, ওকে। নেট মুনাফা, গ্রস প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। এরপর নিট বিক্রয়টা কত বলে দিয়েছে এক্ষেত্রে, আচ্ছা গ্রস প্রফিট রেশিওটা দেখলাম কত দিয়েছে, 30%, তাহলে 30 বসাচ্ছি। ঠিক আছে, আচ্ছা গ্রস প্রফিটটা কত বলে দিয়েছিল বেশ দেখলাম, গ্রস প্রফিটটা কিছু বললেন, গ্রস প্রফিট রেশিওটা বলে দিয়েছে, গ্রস প্রফিটটা লিখে দিলাম জিপি। নেট সেলসটা কত বলে দিয়েছে দেখলাম, 1,50,000 ইন্টু 100। তাহলে এখান থেকে বার করে ফেলো জিপিটা, একবারে আমি করে দিচ্ছি, ঠিক আছে। আহ, এটা যদি করি, জিপিটা আসতে চলেছে তোমার, দেখবে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এইটুকু আশা করি ক্যালকুলেট করতে পারবে। দেখতে পেয়েছো, গ্রস প্রফিট রেশিও সমান কি লিখেছি, জিপি বাই নেট সেলস ইন্টু 100। তাহলে গ্রস প্রফিট রেশিও 30% বলে যাতে 30 বসিয়ে দিলাম, ইজিক্যাল টু জিপি ডিভাইডেড বাই নেট সেলস, জানি না নেট সেলসটা বলে দিচ্ছে কত, নেট বিক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা, তাহলে 1,50 বসিয়েছি ইন্টু 100, তাহলে এখানে জিপিটা আসতে চলবে, দেখবে জিপিটা আসবে 45,000, 45,000 আসবে। বিএটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি 18টা কি বলেছে পড়ে নিচ্ছে, ওয়েট। প্রতিষ্ঠানে কার্যকরী মূলধনের পরিমাণ 1,00,000 টাকা, চলতি সম্পত্তির পরিমাণ 3,00,000 টাকা হলে চলতি দায়ের পরিমাণ হবে কত। এটা তো একদম সোজা। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান কি জানি, সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটালটা কত বলে দিয়েছে দেখতে পাচ্ছি, ওয়ার্কিং কার্যকরী মূলধনের পরিমাণ 1,00,000, তাহলে বসাচ্ছি 1,00,000। ওয়ার্কিং ক্যাপিটাল ইজিক্যাল টু কারেন্ট অ্যাসেটটা কত, 3,00,000। কারেন্ট লাইবিলিটিস কত, কারেন্ট লাইবিলিটিস না ওয়েট, চলতি সম্পত্তি 3,00,000, চলতি দায়টা চেয়েছে, তাহলে কারেন্ট লাইবিলিটি জানি না, তাহলে কি হবে, সিএলটা মাইনাস দেখলে কি করবো, প্লাস হয়ে যাবে, তাহলে সিএল ইজিক্যাল টু কত, 3,00,000 যদি এদিকে থাকে রেখে দিলাম, আর এদিকে 1,00,000 টাকা দিয়ে চলে গেল, তাহলে মাইনাস 1,00,000, তাহলে কত, ইজিক্যাল টু 2,00,000 টাকা। 2,00,000 টাকাটা কি, কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ চলতি দায়ের পরিমাণটা, 2,00,000 টাকা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপর 19টা, দেনা মালিকানা অনুপাত 2:1 এবং দেনা মূলধনের পরিমাণ 2,00,000 টাকা হলে মালিকানা মূলধনের পরিমাণ হবে কত। 19টা, ঠিক আছে, এখানে মুছি। ওকে, করাচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও কি জানি, টোটাল ডেট বাই ওনার্স ইকুইটি, তাহলে টোটাল ডেট ডিভাইডেড বাই ওনার্স ইকুইটি আমরা ছোটবেলা জানি। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিওটা কত বলে দিয়েছে, 2:1, 2/1 ইজিক্যাল টু টোটাল ডেপটা কত, বলে দিয়েছে কত, 2,00,000, তাই তো, 2,00,000। আচ্ছা ওনার্স ইকুইটিকে না আমরা এক্স ধরছি, বারবার লিখতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তাহলে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি করছি,
2x ইজিক্যাল টু কত 2 লাখ। তাহলে x সমান সমান কি 2 লাখ ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু কত 1 লাখ। এটা কি 1 লাখ টাকাটা কি বেরিয়েছে আমার মালিকানা মূলধনের পরিমাণ। তাহলে 79 কোটি আমি কি ধরেছিলাম x ধরেছিলাম, তাহলে x ইকুয়াল টু কত বেরোচ্ছে 1 লাখ টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছ 19 হবে, এইটটা হবে রাইট অ্যান্সার। এরপরেরটা, বাকিতে কয় যে অনুপাতকে প্রভাবিত করে না দেনা মালিকানা অনুপাত। প্রতিষ্ঠানের তরল অনুপাত নির্ণয় করা হয় সচ্ছলতা নির্ণয়ের জন্য, এইট হলো রাইট অ্যান্সার। কার্যকরী মূলধন নির্ণয়ের সূত্র হলো চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়, বি এর হলো রাইট অ্যান্সার। আদর্শ চলতি অনুপাত হলো 2:1, সি এর হলো রাইট অ্যান্সার। পাওনাদারের আবর্তন অনুপাত 8 হলে গড় প্রদানের সময় হবে, এক্ষেত্রে হবে 1.12 মাস। ঠিক আছে, এরপর আসছি 25, মজুদ পণ্যের আবর্তন অনুপাত 6, গড় মজুদের পরিমাণ 4,40,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় হবে। এটা একবারে করে দিচ্ছি এখানে 25 এরটা। ঠিক আছে, স্টক টার্নওভার রেশিওটা কত বলে দিয়েছে 6, একবারে করছি শর্ট ফর্মে। স্টক টার্নওভার রেশিও ফর্মুলা আমরা জানি, তাই স্টক টার্নওভার রেশিও ইজিক্যাল 6 ইজিক্যাল টু ক্রেডিট সেলসটা জানি না, তাহলে কি করলাম ক্রেডিট সেলস লিখে দিলাম, ক্রেডিট সেলস লিখে দিয়েছি ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টকটা কত বলে দিয়েছে দেখতে পাচ্ছি 40,000 টাকা। তাহলে 40,000 লিখলাম, তাহলে ক্রেডিট সেলসটা আসতে চলেছে কত 40,000 ইন্টু 6, বজ্র গুণন করলে 40,000 ইন্টু 6 2,40,000 টাকা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সি এর হলো রাইট অ্যান্সার এই ক্ষেত্রে। এরপরে 26, চলতি অনুপাত 3:1, কার্যকরী মূলধন 1,20,000 টাকা হলে চলতি দায়ের পরিমাণ হবে 26 এটা করাচ্ছি। ঠিক আছে, ধরো চলতি দায়কে ধরলাম x, ধরি চলতি দায় x, তাহলে চলতি সম্পত্তিটা কত হবে 3x, তাই তো 3:1 বলে দিয়েছে তো, তার মানে এটা যদি x হয় তাহলে কি হবে 3x হবে। ঠিক আছে, চলতি দায় x ধরেছি, তাহলে চলতি সম্পত্তিটা কত হবে 3x। ওকে, তার মানে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল জানি কি দায় মাইনাস চলতি দায় মানে চলতি সম্পত্তি, তাহলে x মাইনাস 3x ইজিক্যাল টু চলতি কার্যকরী মূলধনটা কত বলছে ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে 1,20,000, তাহলে এখান থেকে x এর ভ্যালুটা বার করবো। x সমান সমান কত হবে এটা 2x ইজিক্যাল টু 1,20,000, 2x ইজিক্যাল টু 1,20,000, তাহলে x টা কত 1,20,000 ভাজিতক 2 মানে আসতে চলেছে 60,000। এই 60,000টা কি বের করেছিলাম ধরি চলতি দায়টা কত x। ঠিক আছে, তাহলে কত এসছে আনসার 60। ঠিক আছে, আমার চেয়েছিল কি চলতি দায়টাই চেয়েছিল কত 60,000 টাকা রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে এটা মুছে দিই। এরপরেতে মোট বিক্রয় 4 লাখ টাকা, মোট মুনাফা 80,000 টাকা, নিট মুনাফা 40,000 টাকা হলে নিট মুনাফার অনুপাত হবে কত। চলো দেখিয়ে দিই আমি এখানে একবারই করে দিচ্ছি এখানে। ঠিক আছে, কত ছিল বলেছে নিট মুনাফা 40,000 আর মোট বিক্রয় 4 লাখ, তাহলে 40,000 ডিভাইডেড বাই 4 লাখ ইন্টু 100, তার মানে কত 10% হচ্ছে রাইট অ্যান্সার, 8 হলো রাইট অ্যান্সার। এরপরে 28, নগদ বিক্রয়ের পরিমাণ হলো ধারে বিক্রয়ের পরিমাণের 40%, মোট বিক্রয়ের পরিমাণ 2,80,000 টাকা হলে নগদ বিক্রয়ের পরিমাণ হবে। এরপরেরটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এখানে করাই। আচ্ছা, তাহলে কি করলাম ক্রেডিট সেলসটা ধরলাম, অর্থাৎ লেট ক্রেডিট সেলস ইজিক্যাল টু এক্স, তাহলে ক্যাশ সেলসটা কত ক্যাশ সেলসটা আসবে 40% বলেছে, তাহলে এক্স ইন্টু 40%, তার মানে কত 0.4x। ঠিক আছে, এরপর আমাকে কি বলেছে মোট বিক্রয়টা বলেছে 2,80,000 টাকা, তার মানে ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস যোগ করে দেবো, তাহলে এক্স প্লাস 0.4x ইজিক্যাল টু কত টোটাল সেলসটা বলেছে 2,80,000 টাকা, তাই তো। তার মানে এখানে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 1.4x ইজিক্যাল টু এই কিছু নিয়ে তোর 1 জানি তো আমরা সবসময় জানি, তাহলে 2,80,000 টাকা। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালুটা কত 2,80,000 ভাজিতক 1.4, 2 লাখ টাকা আসছে। কি এটা কি ধরেছিলাম ক্রেডিট সেলস, কিন্তু আমার চেয়েছে কি নগদ বিক্রয়, নগদ বিক্রয়টা কি বলেছে 40%, তাই তো ক্যাশ সেলসে, তাহলে ক্রেডিট সেলস যদি 2 লাখ টাকা হয় ক্যাশ সেলসটা কত 2 লাখ টাকা ইন্টু 40%, তার মানে আসতে চলেছে 80,000 টাকা। এইট হলো রাইট অ্যান্সার।
29, 365 দিনে 1 বছর অনুযায়ী যদি মজুদ আবর্তনে 5 গুণ হয়, গড় মজুদ আবর্তন হবে 29। ঠিক আছে, এটা একবারে করে দিচ্ছি। 365 ভাজিতক 5, তার মানে আসতে চলেছে 73। ডি এর রাইট অ্যান্সার। যদি মোট মুনাফার অনুপাত ব্যয় মূল্যের 12% হয় এবং বিক্রয় মূল্য 2,24,000 টাকা হয়, তবে মোট মুনাফা হবে। ঠিক আছে, করিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, ব্যয় মূল্যটা, ব্যয় মূল্যকে ধরলাম এক্স, কস্টকে ধরলাম এক্স। ঠিক আছে, মুনাফাটা কি বলেছে? মুনাফাটা বলে দিয়েছে 12%, তাই তো? মোট মুনাফা হবে ব্যয় মূল্যের 12%, তাহলে এক্স ইন্টু 12%, তার মানে কত? 0.12x। এরপর আমার এখানে কি দিয়েছে? বিক্রয় মূল্যটা, তাহলে কস্ট প্লাস প্রফিট ইকুয়াল সেলস আমরা জানি, তাহলে এক্স প্লাস 0.12x ইজিক্যাল টু 2,24,000 টাকা। এরপর এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করলে কত হবে? আমি একবারে করে দিচ্ছি, 2,24,000 ডিভাইডেড বাই 1.12, তার মানে আসতে চলেছে কত? এক্স সমান সমান 2 লাখ টাকা। এক্সটা কি ধরেছিলাম আমরা? কস্ট, কিন্তু আমার চেয়েছে কি? এখান থেকে প্রফিটটা চেয়েছে, তাহলে প্রফিটটা কি বলেছে? কস্টের ওপর 12%, তাহলে কস্ট যদি 2 লাখ টাকা হয় তার উপর 12%, তার মানে আসতে চলেছে কত? এক্ষেত্রে আসবে 24,000 টাকা। ঠিক আছে, এক্ষেত্রে অ্যান্সার হবে এটা রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা, কোনো প্রতিষ্ঠানের মোট বিক্রয় 6 লাখ টাকা, নগদ বিক্রয় 40,000 টাকা, গড় দেনাদারের পরিমাণ 1,40,000 টাকা হলে দেনাদারদের আবর্তন অনুপাত হবে 31। ওকে, একবারে করিয়ে দিই। আচ্ছা, ক্রেডিট সেলসটা, আচ্ছা আমি এখানটাই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোট বিক্রয় বলেছে, নগদ বিক্রয় বলেছে, তাহলে ক্রেডিট সেলসটা হবে, ক্রেডিট সেলস, টোটাল সেলস থেকে ক্যাশ সেলসটা বাদ দিয়ে দেবো। টোটাল সেলসটা ছিল কত? 6 লাখ, তার থেকে আমরা বাদ দেবো ক্যাশ সেলস 40,000 টাকা, বাকি তাহলে কি হলো? ক্রেডিট সেলস পেয়ে গেলাম। এটা কত এলো? 5,60,000 টাকা। ঠিক আছে, এরপরে তার কি বলে দিয়েছে? গড় দেনাদারের পরিমাণ 1,40,000 টাকা, এটা বলে দিয়েছিল। তাহলে 5,60,000 ডিভাইডেড বাই 1,40,000, তাহলে এলো কত? 4। ঠিক আছে, ডি এর রাইট অ্যান্সার। এরপরেরটা 32, কার্যকরী মূলধন 1,80,000 টাকা, মোট দায় 3,90,000 টাকা, অচলিত দায় 3 লাখ টাকা হলে চলতি অনুপাত হবে 32। এটা করাচ্ছি। ওকে, কারেন্ট লাইবিলিটিস কত হবে? 3,90,000 মাইনাস 3 লাখ, তাহলে ইজ কত? 90,000। ঠিক আছে, আমি করিয়ে দিলাম, মোট দায় থেকে অচলিত দায় বাদ দিয়ে দিলাম। আচ্ছা, কারেন্ট লাইবিলিটিস পেয়ে গেছি। এরপরেতে ওয়ার্কিং ক্যাপিটাল কি জানি? ওয়ার্কিং ক্যাপিটাল সমান সিএ মাইনাস সিএল। এরপরেতে ওয়ার্কিং ক্যাপিটাল কত বলে দিয়েছে? 1,80,000। কারেন্ট অ্যাসেটসটা কত? কারেন্ট অ্যাসেটস এই ক্ষেত্রে বলে দিয়েছে কত? কোথায় গেল ওটা? বেশ, 33। 80,000 টাকা। কারেন্ট অ্যাসেট হচ্ছে 80,000 টাকা, তাহলে কারেন্ট লাইবিলিটিসটা কত? আচ্ছা, ওয়েট, আমি স্কিপ করে গেলাম কি? কোনো 32 করাচ্ছিলাম না? সরি, 32 ভালো করে করে দিতাম, গুলিয়ে ফেলেছে জায়গাটা প্রশ্নটা। আচ্ছা, কার্যকরী মূলধনটা কত বলে দিয়েছিল? 1,00,000 আছে, তাই তো? ঠিক আছে, কারেন্ট লাইবিলিটিসটা বার করে নিলাম। 3,90,000 থেকে 3 লাখটা বাদ দিয়ে দিলাম, তাহলে পেলাম কত? 90,000। এটা কি পেয়ে গেলাম? কারেন্ট লাইবিলিটিস। এরপরে আসছে ওয়ার্কিং ক্যাপিটাল, আমরা জানি কি? সিএ মাইনাস সিএল। ওয়ার্কিং ক্যাপিটালটা কত? 1,80,000 টাকা ইজিক্যাল টু সিএটা কত? জানি না, তাহলে বসিয়ে রাখলাম। সিএলটা এই সময় বার করেছে, মানে কারেন্ট লাইবিলিটিস বার করেছে কত? 90,000। তাহলে এখান থেকে সিএটা বার করে ফেলি, 1,80,000 টাকা প্লাস 90,000 টাকা, তাহলে কত? 1,80,000 টাকা প্লাস 90,000 টাকা, তাহলে পেলাম কত? 2,70,000 টাকা। কিন্তু আমার চেয়েছে কি? দেখলাম চলতি অনুপাত, আমরা কি জানি? সিএ মাইনাস সিএল, কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেটসটা কত? 2,70,000 টাকা ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিসটা কত? কারেন্ট লাইবিলিটিস আমরা দেখতে পাচ্ছি কত? 90,000 টাকা, তাই তো? আচ্ছা, এই যে 90,000 টাকা বার করে রেখেছি, যে এই যে সিএলটা সমান বার করেছি দেখো 90,000 টাকা, তাহলে 2,70,000 টাকা ডিভাইড বাই 90,000 টাকা কত এলো? আমার 3:1। বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে।
এর পরেতে 33, কোনো প্রতিষ্ঠানে কার্যকরী মূলধন 60,000 টাকা, চলতি দেয় 80,000 টাকা, মোট সম্পত্তি পরিমাণ 6 লাখ টাকা হলে চলতি তাহলে অচলিত সম্পত্তির মূল্য হবে 33টা করিয়ে দিচ্ছি। আচ্ছা, একদম সোজা। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান জানি কি, সিএ মাইনাস সিএল। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল কত বলে দিয়েছে, 60,000 টাকা, বসিয়ে দিলাম, ইজিক্যাল টু সিএ জানি না কত, কারেন্ট অ্যাসেট জানি না, সিএলটা কত, 80,000 টাকা। তাহলে সিএ সমান সমান কত, 80,000 প্লাস 60,000, 80,000 প্লাস 60,000, তো আসছে কত, 1,40,000 টাকা। ঠিক আছে, সরি সরি সরি, 1,40,000 টাকা, এটা কি বেরোলো, সিএটা এসে গেল। এবার আমার চেয়েছে কি এখান থেকে, আহ তাহলে অচলিত সম্পত্তি, তো সিএটা পেয়ে গেছি। তাহলে নন কারেন্ট অ্যাসেটটা চেয়েছে, হ্যাঁ ঠিকই করছে, নন কারেন্ট অ্যাসেটটা চেয়েছে। তাহলে টোটালটা কত ছিল, টোটাল অ্যাসেটটা বাড়ছিল, মোট সম্পত্তি 6 লাখ, তার থেকে কারেন্ট অ্যাসেটটা বাদ দিয়ে দেবো, তাহলে 1,40,000টা বাদ দিয়ে দেবো, তাইতে পেয়ে যাবো নন কারেন্ট অ্যাসেট, তাহলে কত আসতে চলেছে, 4,60,000 টাকা। সি এর তোলা রাইট অ্যান্সার। 34, গড় মুনাফার পণ্য 75,000 টাকা, এবার মজুদ পণ্যের আবর্তন 12, যদি বিক্রয়ের উপর মুনাফা 20% হয় তবে মুনাফার পরিমাণ হবে। 34 এরটা করতে বলেছে। ঠিক আছে, এখানেই করে দিচ্ছে 34। ওকে, কস্ট অফ গুড সোল্ডটা কত, 75,000 ইন্টু 12, 9 লাখ টাকা। ঠিক আছে, এবার বিক্রয়ের উপর মুনাফা বলেছে কত, বিক্রয়ের ওপর মুনাফা বলে দিয়েছে 34টা করাচ্ছে। ঠিক আছে, বিক্রয়ের ওপর মুনাফা বলেছে 20%। ঠিক আছে, ওকে, তাহলে বাকি, যদি বিক্রয়ের উপর মুনাফাটা 20% হয়, বিক্রয়ের উপর মুনাফা যদি 20% হয়, তাহলে কস্ট অফ গুড সোল্ড কত হচ্ছে, কস্ট অফ গুড সোল্ডটা হচ্ছে 80% অন সেলস, একদম ইজিলি ভাবে 80% অন সেলস, তাহলে কত, তাহলে লিখতে পারি কস্ট অফ গুডস 9 লাখ টাকা দেওয়া আছে, 9 লাখ টাকা ইজিক্যাল টু 80% অন সেলস, তাহলে 80/100 সেলস, এটুকু তো লিখতেই পারি আমরা। তাহলে এখান থেকে সেলস ভ্যালুটা বার করে ফেলবো, তাহলে এখান থেকে সেলসটা আসতে চলেছে কত, এখান থেকে সেলসটা আসতে চলেছে 9 লাখ ইন্টু, ডিভাইড একবারে করে দিই 0.80, একবারে করে দিলাম, 100টা তুলে দিলাম 0.80। ঠিক আছে, 9 লাখ ডিভাইডেড বাই 0.80 আসতে চলেছে 11,25,000 টাকা। এটা কি বেরোলো, সেলস, কিন্তু আমার তো চাইনি, আমার চেয়েছে কি, মুনাফার পরিমাণটা, মুনাফাটা কি বলে দিয়েছে, মুনাফাটা বলেছে 20% অন সেলস, তাহলে 11,25,000 উপর 20%, 11,25,000 টাকা, তার উপর 20%, তার মানে আসতে চলেছে কত, 11,25,000 ইন্টু 20%, 2,25,000 টাকা। এটা কি, এটাই চেয়েছে মুনাফার পরিমাণটা। এরপরেতে কোম্পানি আইন 2013 অনুযায়ী ব্যাংকের থেকে অতিরিক্ত উত্তোলন হলো স্বল্পকালীন ঋণ। আচ্ছা, 36 এটা কি বলেছে দেখে নি, 36 বলেছে ধারে বিক্রয়ের পরিমাণ হলো নগদ বিক্রয়ের 75%, মোট বিক্রয় যদি 3,50,000 টাকা হয় তাহলে নগদ বিক্রয়ের পরিমাণ হবে কত, একই জিনিস। আরে ক্যাশ সেলসটাকে এক্স ধরে নাও, ক্যাশ সেলস এক্স, ক্যাশটাকে এক্স ধরে নাও, ক্যাশ সেলস, তাহলে ক্রেডিট সেলসটা কি বলে দিয়েছে, ক্রেডিটটা বলে দিয়েছে 75% ক্যাশ সেলসের, তাহলে এক্স ইন্টু 75%, তাহলে আসতে চলেছে কত, 0.75x, 0.75x। ঠিক আছে, তাহলে ক্যাশ সেলস এক্স প্লাস ক্রেডিট সেলসটা কত, 0.75x ইজিক্যাল টু কত, 3,50,000 টাকা। তাহলে এক্সটা কত, 3,50,000 টাকা, এখানে 0.75 আছে, একচুয়ালি আমরা এক আছে আগে, তাহলে 1.75 আসতে চলেছে কত, এটা আসতে চলেছে 2,00,000 টাকা। ঠিক আছে, সি এর হলো রাইট অ্যান্সার। যদি বিক্রয়ের পরিমাণ 37, যদি বিক্রয়ের পরিমাণ 2,00,000 টাকা হয় এবং কার্যনির্বাহী অনুপাত 25%, তাহলে কার্যনির্বাহী ব্যয় কত হবে। ঠিক আছে, কার্যনির্বাহী মুনাফা বলে দিয়েছে কত, কার্যনির্বাহী মানে প্রফিটটা হচ্ছে বলে দিয়েছে 2,00,000 টাকা, তার
25%, তার মানে 50,000 টাকা। ঠিক আছে, এটা প্রফিটটা বলে দিই। তাহলে ব্যয়টা কত? ব্যয়টা কত? বিক্রয় পরিমাণ 2 লাখ টাকা বলেছে, আমি প্রফিটটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে সেলস থেকে আমি প্রফিটটা বাদ দিয়ে দেবো, তাহলে কষ্ট পেয়ে যাচ্ছি। তার মানে হচ্ছে 2 লাখ টাকা, তা থেকে বাদ দেব 50,000, তাহলে পাচ্ছি 1,50,000। সিএফ রাইট অ্যান্সার। ধারে বিক্রয়, এরপর 38, ধারে বিক্রয় 9 লাখ টাকা, দিনাদার 90,000 টাকা, প্রাপ্য বিল 60,000 টাকা, দিনাদারের আবর্তন অনুপাত নির্ণয় করো। একবারে করে দিচ্ছে এখানে, ঠিক আছে। 9 লাখ টাকা বলে দিয়েছে, আর এখানে দিনাদার ডেটসটা বলেছে, প্রাপ্য বিল, তার মানে 90,000 প্লাস 60,000, 90,000 প্লাস 60,000 ইজিক্যাল টু কত? 6। ঠিক আছে, এটার রাইট অ্যান্সার। এবার 39, যদি মুনাফার অনুপাত ক্রয় মূল্যের 25% হয়, বিক্রয়ের পরিমাণ 6 লাখ হয়, তাহলে ক্রয় মূল্যের পরিমাণ হবে 39 করাচ্ছে। তাহলে কস্টটাকে ধরলাম এক্স, কস্টটাকে ধরেছি এস, তাহলে প্রফিটটা কিভাবে হবে? তাহলে এক্স ইন্টু 25%, তার মানে 0.25x। ঠিক আছে, আমরা কি জানি? কস্ট প্লাস প্রফিট ইজিক্যাল টু সেলস, তাহলে এক্স প্লাস 0.25x ইজিক্যাল টু কত? 6 লক্ষ। ঠিক আছে, এখান থেকে এক্স ভাবে বার করছি, তার মানে এক্স যদি বার করি একবারে করে দিচ্ছি, 6 লাখ ডিভাইডেড বাই, এখানে 1 আছে আর এদিকে 0.25, তার মানে কত হচ্ছে? 1.25। একবারে করলাম, তাহলে আসতে চলেছে কত? 4,80,000। এটা হবে ডি এর রাইট অ্যান্সার। 40টার অ্যান্সার হবে সি এরটা রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর 41, চলতি অনুপাত 5:3, কার্যকরী মূলধন 2,40,000 টাকা হলে চলতি দায়ের পরিমাণ হবে সি এরটা রাইট অ্যান্সার। কিন্তু আমি করে দিচ্ছি এটা। আচ্ছা, এটাকে ধরলাম কারেন্ট লাইবিলিটিসটাকে ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাসেটসটা কত হবে? কারেন্ট অ্যাসেটসটা হবে এক্স ইন্টু 5/3, তাহলে আসতে চলেছে 5x/3। এরপরেতে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস ইকুয়াল টু কি? ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি, তাহলে 5x ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স ইজিক্যাল টু কত? 2,40,000 টাকা। এখান থেকে শুধুমাত্র এক্স এর ভ্যালুটা বার করতে হবে, এক্স সমান কত? 3,60,000 টাকা। এক্সটা সমান কি ধরেছি? কারেন্ট লাইবিলিটিস, এটাই তো চেয়েছি, কারেন্ট লাইবিলিটিস কত? 3,60,000 টাকা। এরপরে 42, কারবারের দীর্ঘকালীন সচ্ছলতা বিচার করার জন্য যে অনুপাত নির্ণয় করা হয়, এক্ষেত্রে হবে সি এটা রাইট অ্যান্সার। হিসাব সংক্রান্ত অনুপাত সংক্রান্ত বিশ্লেষণের সীমাবদ্ধতা হলো এদের সব কয়টি? আয় ও লাভ ক্ষতির বিবরণীর উপর ভিত্তি করে যে অনুপাতটি নির্ণয় করা হয়, এটা হলো রাইট অ্যান্সার, কার্যকরী অনুপাত। তাহলে অনুপাত প্রতিষ্ঠানের যে বিষয়টি নির্ধারণের জন্য নির্ণয় করা হয়ে থাকে, বি স্বল্পকালীন সচ্ছলতা। চলতি সম্পত্তি একটি উদাহরণ। 46 এরটা এই ক্ষেত্রে অ্যান্সার হবে অর্জিত সুদ হতে পারে, তবে কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, অপশনগুলো ঠিকঠাক দেওয়া নেই। চলতি দায়ের একটি উদাহরণ হলো বকেয়া খরচ, বি এর রাইট অ্যান্সার। তরল সম্পত্তি নির্ণয় করতে যে সম্পত্তি বিবেচনা করা হয় না, ডি এর রাইট অ্যান্সার। নিচের কোনগুলি তরল সম্পত্তি উদাহরণ? ডি এদের সবগুলি। নিচের কোনটি তরল দায়ের উদাহরণ? 50 এরটা হবে ডি এরটা হবে রাইট অ্যান্সার। 51 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। 51 বি এর রাইট অ্যান্সার। 53 বি এর রাইট অ্যান্সার। 54 এরটা এক্ষেত্রে এরটা হবে রাইট অ্যান্সার। 55 এরটা হবে ডি এর রাইট, অল অফ দিস। 56 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। 57 হবে বি এর রাইট অ্যান্সার। 58 সি এর রাইট অ্যান্সার। 59 বি রাইট অ্যান্সার। এরপরেতে আসছে 60 হবে ডি এর রাইট অ্যান্সার। 61 ডি রাইট অ্যান্সার। 62 এরটা হবে এ রাইট অ্যান্সার। ওকে, এরপরেই চলে আসছি অঙ্কতে। আমি শর্টকাটে করবো, এবারে বুঝে নেবে। ঠিক আছে, শর্টকাটে করতে যাবো। ঠিক আছে, কি বলেছে? প্রপার্টারিস ফান্ড দিয়েছে 3 লাখ টাকা, টোটাল এসেছে 4 লাখ টাকা, ইন কেস অফ প্রপার্টি রেশিও বার করতে বলেছে। কি আছে? বার করে ফেলছি আমরা, প্রপার্টি রেশিওটা বার করে ফেলছি। তাহলে ফান্ডটা কত বলে দিয়েছে? 3 লাখ, তাই তো? আচ্ছা, 3 লাখ ডিভাইডেড বাই অ্যাসেটসটা কত বলে দিয়েছে? 4 লাখ ইন্টু 100, তাহলে কত আসছে? 75%। সেট রাইট অ্যান্সার। 64 এরটা কি বলে দিয়েছে? আচ্ছা, অ্যাভারেজ স্টকটা দিয়েছে, স্টক টার্ন রেশিও দিয়েছে, সেলিং প্রাইস বলে 125%, তাই তো? ঠিক আছে, চলো করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে তুমি কস্টটা বার করে নাও।
কস্ট বার করছে কত, 80,000 ইন্টু 6, তাহলে বেরিয়ে গেল কত, আমি একবারে বার করে দিলাম কত, 4,80,000 টাকা। ঠিক আছে, কস্ট বার করলাম 4,80,000 টাকা। তাহলে সেলসটা কত, সেলসটা বলে দিয়েছে কত বলেছে, 125%, তাই তো? তাহলে 4,80,000 ইন্টু 125 ডিভাইডেড বাই 100, তাহলে এলো কত, 6 লাখ। দিয়ে রাইট অ্যান্সার। 65 এটা বলে দিয়েছে। গিভেনটা দিয়েছে স্টক টার্নওভার রেশিও 6, অ্যাভারেজ স্টকটা দিয়ে 40,000, সেলিং প্রাইস 125% অফ কস্ট, তাহলে গ্রস প্রফিটটা কত চেয়েছে, তাই তো? তাহলে কস্টটা করে ফেলি। কস্ট সমান কি হয়েছে, অ্যাভারেজ স্টক ইন্টু রেশিওটা, তাহলে হচ্ছে কত, 40,000 ইন্টু রেশিওটা কত ছিল 6, তাই তো? 40,000 ইন্টু 6, তাহলে এলো কত, 2,40,000। এটা কি কস্ট। সেলসটা তাহলে কত, সেলসটা হচ্ছে 2,40,000 ইন্টু 125 বাই 100, তাহলে এলো কত, 3 লাখ। সেলস এসে গেল। তাহলে প্রফিটটা কত, প্রফিটটা হচ্ছে সেলস মাইনাস কস্ট, তাহলে 3 লাখ সেলস, তা থেকে আমি কস্ট 2,40,000 বাদ দিয়ে দিলাম, তাহলে পেলাম কত, 60,000। এটা হলো বি এর রাইট অ্যান্সার। এরপরে চলে 66 এরটা হচ্ছে ডেট অফ বিগিনিং দিয়েছে, ওপেনিং ডেটটা দিয়েছে 20,000 টাকা, আর ক্লোজিং ডেটটা 60,000 টাকা, কেট সেলস দিয়েছে 1,60,000 টাকা, ডেট অফ টার্নওভার রেশিও চেয়েছে। কিছু ব্যাপার নয়, ওপেনিং ক্লোজিং যোগ করে 2 দিয়ে ভাগ, অ্যাভারেজ রেট বার করে ফেলবো। আচ্ছা, 60,000 ডিভাইডেড বাই 2, তাহলে এলো কত আমার এখান থেকে, 40,000। আর এখান থেকে দিয়েছে কত দেখলাম, 1,60,000, তাই তো? তাহলে 1,60,000 টাকা ভাজিতক 40,000 টাকা, তাহলে এলো কত, 4। ঠিক আছে, সি করে পেলাম। 67 ইট ইজ গিভেন, টোটাল সেলস দিয়েছে 4 লাখ, ক্যাশ সেলস দিয়েছে 80,000 টাকা, অ্যাভারেজ ডেটাস 80,000 টাকা, সো ডেটাস টার্নওভার রেশিও চেয়েছে 67 এরটা। ঠিক আছে, ওকে। কি কি দিয়েছে, ক্যাশ সেলস দিয়ে, তাহলে এখান থেকে কি বার করবো, ক্রেডিট সেলসটা বার করে নিই। ক্রেডিটটা বার করলাম, সিআরই ডিআইটি, ক্রেডিটটা বার করে নিলাম। টোটাল সেলস কত বলেছে, 4 লাখ, তার থেকে ক্যাশ সেলস কত বলে দিয়েছে, 80,000, বাদ দিয়ে দিলাম, তাহলে কি পেয়ে গেলাম, ক্রেডিট সেলসটা, ক্রেডিট সেলস কত, 3,20,000, তাই তো? তাহলে এক্ষেত্রে উত্তর হবে কত, আমার চেয়েছে কি রেট অফ টার্নওভার রেশিও, তাহলে 3,20,000 যেটা এলো ডিভাইডেড বাই অ্যাভারেজ রেটটা কত দেখলাম, টোটাল সেলসটা দিয়েছে, হ্যাঁ অ্যাভারেজ রেট 80,000 টাকা, তাই তো বলে দিয়েছে 80,000, তাহলে কত এলো অ্যান্সার, 4। সি এরটা হলো 4 এর অ্যান্সার। 68, 68টা দিয়েছে ক্রেডিট সেলস 10 লক্ষ টাকা, অ্যাভারেজ রেট 1,25,000 টাকা, তাহলে ডেট অফ, এটা একদম সোজা, 10 লাখ ডিভাইডেড বাই 1,25,000, 10 লাখ ডিভাইডেড বাই 1,25,000, তাহলে এলো কত, 8 টাইমস। 10 লাখ ডিভাইডেড বাই 1,25,000 টাকা এসছে কত, 8 টাইমস। ঠিক আছে, সি হলো রাইট অ্যান্সার। এরপরেতে আসছি 69, গিভেন দিয়েছে অ্যাভারেজ স্টক 15,000 টাকা, আর দিয়েছে পারচেস 50,000 টাকা, ক্যারেজ ইনওয়ার্ড 5,000 টাকা, সেলস 1,00,000 টাকা, স্টক টার্নওভার রেশিওটা চেয়েছে, তাই তো? চলো করে দিই। আচ্ছা, সেখান থেকে আমি বার করে নিই, কস্টটা কত হয়েছে, পারচেস হয়েছিল কত, 50,000, তাই তো? আর ক্যারেজটা হয়েছিল কত, 5,000, তার মানে টোটালটা হয়েছে 55,000। ঠিক আছে, টোটাল হচ্ছে কত, 55,000। তাহলে রেশিওটা কত, কস্ট ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টকটা, তাহলে এদিকে আসতে তোমার 55,000 যেটা বেরোলো ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টকটা কত, 15,000, তাই তো? তাহলে 55,000 ডিভাইডেড বাই 15,000, তাহলে এলো কত, 3.666, এরকম তো আসবে, দেখবে 7। এইটাই অ্যান্সার হবে, এটা রাইট অ্যান্সার। 70 কি বলেছে, কেইট পারচেস 4,59,000, কেইট ওয়াস 1,20,000, বিলস পেবেল 33,000, তো কেইট ওয়াস টার্নওভার রেশিও, কেইট পারচেসটা কত আছে এখানে, কেইট পারচেস 4,59,000 টাকা, 4,59,000 টাকা কেইট পারচেস, ডিভাইডেড বাই, আর এটা কি দিয়েছে, কেইট ওয়াস দিয়েছে 1,20,000, আর এদিকে 53, মানে 1,20,000 টাকা প্লাস 33,000 টাকা, তার মানে আসতে চলেছে কত, 3 টাইমস। ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার। 71, অ্যাভারেজ স্টকটা দিয়েছে কত, অ্যাভারেজ স্টকটা বার করতে হবে, স্টক টার্নওভার রেশিও দিয়েছে 3, কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে 4,40,000, স্টক বিগিনিং 20,000 টাকা। আচ্ছা,
স্টকটা বিগিন দিয়েছে কত 20,000, মোর দ্যান দ্য স্টক অ্যাট দ্য এন্ড বলে দিয়েছে এটা, আর স্টক অ্যাট দ্য বিগিনিংটা উইল বি, ঠিক আছে, একদম সোজা অঙ্ক দিয়েছে। তাহলে এখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে, করে দিচ্ছি অ্যাভারেজ স্টকটা কত, স্টকটা আমরা 3 দিয়েছে তাই তো, তার মানে হচ্ছে অ্যাভারেজ স্টকটা হচ্ছে 8,40,000 ডিভাইডেড বাই 3, তাহলে এলো কত 2,80,000, ঠিক আছে। আর ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টকটা, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টকটা তাহলে কত আসছে 2,80,000 টাকা ইন্টু 2, তাহলে আসতে চলেছে কত 5,60,000, তাই তো, এই 5,60,000। আচ্ছা, এটা মোর বলেছে, তার মানে এটা আমি লিখতেই পারি ক্লোজিং স্টকটা, ক্লোজিং স্টক প্লাস অতিরিক্ত 20,000 বলেছে না, এই যে বলেছে বিগিনিং স্টক এট দ্য বিগিনিং ইজ 20,000 মোর দেন দ্য স্টক অফ দ্য এন্ড, মানে ক্লোজিং স্টকটা হচ্ছে কি, সরি ওপেনিং স্টকটা হচ্ছে আরো বেশি 20,000 টাকা বেশি, তার মানে হচ্ছে লিখতে পারি ক্লোজিং স্টক প্লাস 20,000 প্লাস ওপেনিং স্টক ইজিক্যাল টু 5,60,000 টাকা, লিখতেই পারি এটাকে। তাহলে এখান থেকেই আমাকে বার করতে হবে ক্লোজিং স্টকের ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে ওয়েট, এটাকে আরো ইজি ভাবে করা যেতাম, ওটা তো 5,60,000 এসছিলই, এটাকে না ঘেঁটে যদি সিএল স্টকটা আমি করে ফেলি, হ্যাঁ 5,60,000 এসছে আমার ওখানে। আচ্ছা এবার দেখেন এখানে এই যে 5,60,000 এসছে সিএল স্টকটা, এটা আমি একবারে করিয়ে দিই, সিএল স্টকটাকে মানে ক্লোজিং স্টকটাকে 5,60,000 ডিভাইডেড বাই 2 মাইনাস 10,000 করে দিলাম, ঠিক আছে, তাহলে এলো কত 2,70,000 টাকা, এটা ক্লোজিং স্টক। কিন্তু আমাকে কি বলেছে ওপেনিং স্টকটা 20,000 বেশি, তার মানে কত 2,70,000 তো ক্লোজিং স্টকটা এসছে আমার, তাহলে ওপেনিং স্টকটা কত আরো 20,000 বেশি, তার মানে কত 2,90,000, ঠিক আছে, সিএ টলারেট আছে। এটা কিন্তু শর্টকাট টেকনিক, ঠিক আছে, আমি ইজি ভাবে করিয়ে দিয়েছি। এই শর্টকাট গুলো কিন্তু পরীক্ষায় ইউজ করতে হবে, আর বড় অঙ্ক করার সময় থাকবে না পরীক্ষায়, শর্টকাটে করে চলে আসতে হবে, ঠিক আছে। যেখানে বুঝতে পারবে না ক্লাসে বলবে, আমি ফের বুঝিয়ে দেবো, ঠিক আছে, শর্টকাট টেকনিক ইউজ করে করে করছি, যেখানে বুঝতে পারবে না বলবে করিয়ে দেবো, ওকে ফাইন। এরপরেতে আসছি 72 এরটা, 72 একই অঙ্ক দিয়েছে, ঠিক আছে, চলো করিয়ে দিই আবার এটা। আচ্ছা আগেরটা আমি তাড়াতাড়ি করে করিয়ে দিয়েছি, এটা আমি ধরে ধরে বোঝাচ্ছি, ঠিক আছে, আগেরটা তাড়াতাড়ি করে করেছি, যদি বুঝতে না পারো এইটা ফরম্যাটটা ফেলে যদি করো। দেখো আমি আগেরটা স্টেপ জাম্প করে করলাম, তার কারণ হচ্ছে তোমরা এইচএস পরীক্ষা দিতে যাচ্ছ, একটুখানি কমন সেন্স তো অ্যাপ্লাই করতেই পারবে, যদি এইটুকু না করতে পারো আমি ভেঙে ভেঙে করিয়ে দিচ্ছি তাহলে পরের অঙ্কটা 72 এর পুরো ভেঙে করিয়ে দিচ্ছি, তাহলে আমি দেখো, দেখো তাহলে লিখলাম এক্ষেত্রে করলাম ক্লোজিং স্টকটাকে ধরলাম এক্স, ওপেনিং স্টকটা কত হবে কি বলেছে 20,000 মোর, আগেরটা কি বলেছিল স্টক এট দ্য বিগিনিং মোর দেন দ্য স্টক অফ দ্য এন্ড, সেম অঙ্ক ছিল, দেখো সেম অঙ্ক, ঠিক আছে, চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে কত আসতে চলেছে, ওপেনিং স্টকটা হচ্ছে এক্স প্লাস 20,000, ঠিক আছে, তাহলে অ্যাভারেজ স্টকটা কত এখান থেকে বার করলাম, অ্যাভারেজ স্টকটা এক্স প্লাস 20,000, এটা কিসে বেরিয়েছিল ওপেনিং স্টক, ক্লোজ স্টকটা কত এক্স ডিভাইডেড বাই 2, তাহলে ইজিক্যাল টু কত এলো 2x প্লাস 20,000 ডিভাইডেড বাই 2, তার মানে এলো কত এক্স প্লাস 10,000, তাই তো, এক্স প্লাস 10,000, তাহলে আমি বলতে পারি আমার অ্যাভারেজ স্টকটা এসছে এক্স প্লাস 10,000, ঠিক আছে। এরপরের কাজ, এরপরের কাজ, ঠিক আছে, স্টক টার্নওভার রেশিওটা দিয়েছে, স্টক টার্নওভার রেশিও কত আমরা দিয়েছে, এর মধ্যে দেখতে পাচ্ছি কস্ট অফ গুড সোল্ডটা দিয়েছে কত 2,80,000 টাকা, তাহলে 2,80,000 টাকা ডিভাইডেড বাই এক্স ইন্টু সরি এক্স ডিভাইডেড বাই 10,000, তাহলে এখান থেকে বলতে পারি, আর স্টক টার্ন রেশিওটা কত 4, দাঁড়াও আমি একবার লিখে দিচ্ছি, স্টক টার্ন রেশিওটা আমি একবারে 4 লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে, 4 ইজিক্যাল টু 2,80,000 টাকা ডিভাইডেড বাই এক্স প্লাস 10,000, দেখতে পেয়েছো বার করেছি আমি এক্স প্লাস 10,000, ঠিক আছে। এরপরেতে দেখো বজ্র গুণন করছি 4x প্লাস 40,000 ইজিক্যাল টু 2,80,000 টাকা, তাহলে
এখান থেকে 4x সমান সমান কত, 2,40,000 টাকা, ওদিকে চলে গেল এটা, তাহলে 40,000 টাকা প্লাস, ওদিকে কি মাইনাস হবে, তাহলে x সমান সমান কত, 2,40,000 টাকা ডিভাইডেড বাই 4, আর এলো কত, 60,000 টাকা। ঠিক আছে, এক্ষেত্রে হবে 72, এটা 60,000 টাকা অ্যান্সার। ঠিক আছে, আমি এই অঙ্কটা পুরো ভেঙে ভেঙে করালাম, যদি বুঝতে না পারো আগের অঙ্কটা, তাহলে কিন্তু এই পদ্ধতিতে ফেলে করে নেবে, দেখবে চলে এসছে আনসার। ঠিক আছে, ওকে। আগেরটা আমি তাড়াতাড়ি করে করালাম, স্টেপ জাম্প করে করিয়েছি, এটা কিন্তু স্টেপ জাম্প করিনি, পুরো ধরে ধরে এটা করালাম। ঠিক আছে, ওকে, চলো এই পরে আসা যাক পরেরটা কি বলেছে। 72 73টা ডেটর্স প্রিপেড এক্সপেন্স স্টক অ্যাসেট ব্যাংক দিয়েছে, কি চেয়েছে, কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাসেটটা বার করে ফেলি এখান থেকে। 60,000 ছিল প্লাস 4,000 প্লাস 40,000 প্লাস 20,000, তাহলে এলো কত, 1,24,000। এটা কি কারেন্ট অ্যাসেটস। কারেন্ট লাইবিলিটিসটা কত, 50,000 প্লাস 12,000, তাহলে কত, 62,000। তাহলে কি সিএ মাইনাস সিএল, তাহলে 1,24,000 টাকা ডিভাইডেড বাই 62,000 টাকা ইজিক্যাল টু কত, 2:1। ঠিক আছে, বিট রাইট অ্যান্সার। এরপরে 74 ডেটর্স দিয়েছে, প্রিপেড এক্সপেন্স দিয়েছে, স্টক দিয়েছে ক্যাশ ইন হ্যান্ড 10,000, ক্রেডিটর্স 20,000, ব্যাংক ওভারড্রাফট 18,000 টাকা, লিকুইডিটি বার করতে বলেছে। কিছুই নয়, দেখা যাক, একবারে করে দিচ্ছি। কারেন্ট অ্যাসেটসটা কি কি আসতে চলেছে, কারেন্ট অ্যাসেট আমি একবারে করে দিচ্ছি। ঠিক আছে, 74, এইটা যোগ হবে, এটা যোগ হবে, মানে হচ্ছে 32,000 টাকা, আর দিকে 50। দেখবে কারেন্ট অ্যাসেটটা আসতে চলেছে 92,000 টাকা। ঠিক আছে, তার থেকে কি বাদ দেব, স্টক, স্টক কত আছে, 50,000 টাকা, আর প্রিপেড এক্সপেন্সেস কত, 2,000 টাকা, 50,000 বাদ দিলাম আর 2,000 বাদ দিলাম, তাহলে কারেন্ট অ্যাসেটস থেকে 50,000 বাদ দিলাম, কি স্টক, আর কি আছে প্রিপেড এক্সপেন্স, সরি প্রিপেড এক্সপেন্স কত ছিল বেশ, 2,000, তাই তো, হ্যাঁ প্রিপেড এক্সপেন্স 2,000 টাকা, 74 নিয়ে ফেলছি 74। ওকে, ঠিক আছে, ডেটর্স কত, ডেটর্স প্রিপেড এক্সপেন্সেস সমস্ত কারেন্ট অ্যাসেট গুলোকে যোগ করলাম, যোগ করে তার থেকে আমরা স্টক 50,000 টাকা বাদ দিয়েছি, প্রিপেড এক্সপেন্সেস 2,000 টাকা বাদ দিয়েছি। এবার নিচয় লিকুইড, সরি লিকুইড লাইবিলিটি কোনটা হচ্ছে বেশ, এখানে আসতে চলেছে ব্যাংক ওভারড্রাফট ছিল ওখানে 18,000 টাকা, 20,000 টাকা, এটা হচ্ছে কত, 20,000, তাই তো, তাহলে এটা আসতে চলেছে 40,000 বিয়োগ করে ডিভাইডেড বাই 20,000, তাহলে কত হবে অ্যান্সারটা, 2:1। ঠিক আছে, এরপরেতে 75 এরটা কি বলেছে, কারেন্ট লাইবিলিটিস দিয়েছে 1,50,000 টাকা, দাঁড়াটা মুছে দিই এখানটা, কারেন্ট লাইবিলিটিস দিয়েছে কত, 1,50,000, কারেন্ট রেশিও 3:1, কারেন্ট অ্যাসেটসটা চেয়েছে, তাই তো, কিছুই নয়, একদম সোজা জিনিস, এখানে করে দিচ্ছি, কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু 3/1, 3 কারেন্ট লাইবিলিটিস ইজ ইকুয়াল টু সি, এটা কত হচ্ছে, কারেন্ট অ্যাসেটটা কত বলে দিয়েছিল বেশ, সরি কারেন্ট লাইবিলিটিসটা বলে দিয়েছিল 1,50,000 টাকা, তাই তো, আচ্ছা সিএল ইজ ইকুয়াল টু 3 অ্যাসেটস, তার মানে যদি এটা করে দিই, কারেন্ট লাইবিলিটিস 1,50,000, সরি আমি এটা ভুল করলাম, সি এটা জানি না, তাহলে সিএলটা কত, 1,50,000 টাকা ইজিক্যাল টু 3/1, তাহলে সি এর সমান সমান কত, 1,50,000 টাকা ইন্টু 3, তাহলে এলো কত, 4,50,000 টাকা। ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার, তাহলে 1,50,000 টাকা ইন্টু 3। ঠিক আছে, দেখিয়ে দিয়েছি এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এখানটা মুছে দিই, ওকে, এরপরেরটা এরপরটা কি বলেছে, 76 কারেন্ট লাইবিলিটিস 3,00,000, অ্যাসিড টেস্ট রেশিওটা বলে দিয়েছে কত, 1:1, লিকুইড অ্যাসেটটা জানতে চেয়েছে 76 এরটা, কিছুই নয়, এটা কিছুই তো আসবে না, এই ক্ষেত্রে তো মুখোমুখি অ্যান্সার আসছে, 1:1 মানে 3,00,000 টাকা অ্যান্সার হবে, পুরো দেখে নেবে এটা, 77। কারেন্ট লাইবিলিটিস দিয়েছে কত, 1,50,000, কারেন্ট রেশিও 3:1, লিকুইড রেশিওটা 1:1, স্টক ইন হ্যান্ডটা চেয়েছে, কিছুই নয়, আগে প্রথমে তো সিএ বাই সিএল করে কারেন্ট রেশিওর ফর্মুলা ফেলে আমি বার করে ফেলে আগে
CA টা বার করে ফেলি, তাহলে CA টা কত আসতে চলেছে 3CL, তাহলে CA টা কত 3 ইন্টু 1,50,000, তার মানে আসছে 4,50,000 টাকা। এটা কি CA, কারেন্ট অ্যাসেটটা ছিল 4,50,000। এরপরেতে লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস ইজ ইকুয়াল টু 1/1, তাহলে লিকুইড অ্যাসেটটা সমান সমান কত CL, তাহলে CLটা কত এলো, CLটা এসেছিল 1,50,000, তাই তো CLটা 1,50,000 ছিল, এই যে দেখতে পাচ্ছ 1,50,000, এল এর সমান সমান CL, তাই তো এটাই তো হয়েছে। এবারে স্টকটা জানতে পেরেছে, স্টক সমান সমান কি CA মাইনাস লিকুইড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট মাইনাস লিকুইড অ্যাসেট, কারেন্ট অ্যাসেটটা কত 4,50,000 টাকা, তাই লিকুইড অ্যাসেটটা কত 1,50,000 টাকা, তাহলে 4,50,000 থেকে 1,50,000 বাদ দিলে কত আসছে 3 লাখ। ঠিক আছে, এটা হলো রাইট অ্যান্সার। এরপর এটা 78, ঠিক আছে 78 এরটা হবে সি এর রাইট অ্যান্সার। 79, 79 এরটা হবে বি এর রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরেতে চলে আসছি, এরপরেতে আসছি 80, 80টা করে দিচ্ছে, কি দিয়েছে ক্যাপিটাল দিয়েছে, রিজার্ভ দিয়েছে, এগুলো দিয়ে দিয়েছে, তাই তো 80টা একবারে করে দিচ্ছি। ফান্ডটা হচ্ছে তাহলে 4 লাখ প্লাস 50,000, 4,50,000, ঠিক আছে। এরপরেতে ডেপটা কত বলে দিয়েছে, ডেপ্ট হচ্ছে 75,000 টাকা, তাই তো, তাহলে ডেপ্ট হচ্ছে 75,000 ওইদিকে আছে আর এদিকে 75,000, তার মানে কত 1,50,000, ঠিক আছে। তাহলে রেশিওটা কি ডেপ্ট বাই ফান্ড, তার মানে 4,50,000, সরি এটা 1,50,000 ছিল না, 1,50,000 টাকা ভাজিতক 4,50,000 টাকা, তাহলে আসতে চলেছে কত 1/3, মানে হচ্ছে 0.33:1, সেট রাইট অ্যান্সার। 81, 81 এরটা করে দিচ্ছি, 81 এরটা বলে দিয়েছে নেট প্রফিট আফটার ট্যাক্স 12 লাখ টাকা, ডিভেঞ্চার 30 লাখ, আর এটা বলেছে ইন্টারেস্ট কভারেজ, ঠিক আছে। ইবিআইডিটা বার করে নি, ইবিআইডিটা 12 লাখ ছিল প্লাস 3,60,000, ওইদিকে প্লাস ডিভেঞ্চারটা প্রভিশনটা কত বলছে, ট্যাক্সেশনটা 2,40,000, 2,40,000, তাহলে আসতে চলেছে কত 18 লাখ, ঠিক আছে। আর ইন্টারেস্টটা কত হচ্ছে 3,60,000, তাহলে কত 18 লাখ ডিভাইডেড বাই 3,60,000, তাহলে এলো কত 5, সি রাইট অ্যান্সার। 82, 82 এরটা অঙ্ক প্রশ্নটা ভুল আছে, 83 এরটা হবে সি এরটা, 84 বি রাইট অ্যান্সার। 85 কেইট পারচেস বাই কেইটর্স, তো এটা সোজা অঙ্ক দিয়েছে, 16 লাখ টাকা, 16 লাখ টাকা ডিভাইডেড বাই কেইটর্সটা কত বলে দিয়েছিল বেশ, বিজনেস পেপার এটা, এটা আর এটা, এটা করে দিচ্ছে এখানটা 16 লাখ টাকা আর এটা 4 লাখ টাকা হবে, তাহলে কত হবে 4 টাইমস, বি রাইট অ্যান্সার। ওকে, এই দুটোকে মার যোগ করবে, কেইটর্সটা আর বিজনেস যোগ করে কিন্তু 4 লাখ এসছে, এটা ভুল করলে চলবে না, এটা আমি তাড়াতাড়ি করলাম, এটা ঠিক কথা, ঠিক আছে। 86, 86 এটা কেইট পারচেস কত 3,20,000, না সরি 32 লাখ, এটা বলে দিয়েছে কেইটসটা কত বলে 4 লাখ, এটা তো একদম কত আসছে এটা, এরপরটা আসছে 4 মান্থস, দেখো 32 লাখ ডিভাইডেড বাই 4 লাখ, এটা আসছে 4 মান্থস, এই সরি 4 টাইমস, আর অ্যাভারেজটা কত আসবে 12 মান্থস ডিভাইডেড বাই 4, মানে হচ্ছে 3, 3 হবে রাইট অ্যান্সার। 87, 87 কেইট সেলস বাই অ্যাভারেজ স্ট্যাটাস, তাই তো, কেইট সেলসটা কত বলেছে 45 লাখ, অ্যাভারেজ স্ট্যাটাস 4 লাখ 5 লাখ, 10 টাইমস আসবে, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, মুখে মুখে 10 টাইমস, সেটা আর করছি না আমি, 45 লাখ ভাগ 4,50,000, তাহলে এলো কত 10 টাইমস, সেটা আমি আর করছি না, ঠিক আছে। ওকে, এরপরেতে 88, 88 টোটাল সেলস থেকে ক্যাশ
এটা বলে দিয়েছিলাম। ক্যাশ সেলস, তাহলে ক্রেডিট সেলসটা হবে, ক্রেডিট সেলস কত হবে, 45 লক্ষ, সরি মুছে দিই এখানটা, অসুবিধা হবে, অঙ্কটা আবার করছি তো। 88, ক্রেডিট সেলসটা হবে 45 লক্ষ মাইনাস ক্যাশ সেলসটা কত বলে দিয়েছে, 9 লক্ষ, তাহলে এলো কত, 36 লক্ষ। এটা কি, ক্রেডিট সেলস। আমরা কি জানি রেশিওটা, ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ স্ট্যাটাস আর 36 লক্ষ ডিভাইডেড বাই অ্যাভারেজ স্ট্যাটাসটা কত বলে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, ওয়েট, 88 এর অ্যাভারেজ ডেটাসটা হবে 4,50,000, 20 পেলে 1,50,000, ঠিক আছে। 4,50,000 আর 1,50,000 যোগ করলে কত হচ্ছে, 6 লাখ টাকা। তাহলে 36 লাখ বাই তাক 6 লাখ, কত, 6, ঠিক আছে। এরপরেতে এটা কিসে বার করতে বলেছি, মাসে, মানে 12/6, তাহলে এলো কত, 2, বি হলো রাইট অ্যান্সার। কালেকশন পিরিয়ডটা 2 হবে, ঠিক আছে। আচ্ছা, 89 অঙ্কটা সেম হুবহু যেমন করালাম, ঠিক আছে, আগের অঙ্কগুলোর মতো করে ফেলবে, অ্যান্সারটা আসবে দেখবে 88,000 টাকা। করে দিতে বললে করে দিচ্ছে, এখানে দেখো ক্লোজিং স্টকটা কত, করেই দিই, 1,00,000 প্লাস 12,000, তাহলে এলো কত, 1,12,000। এবার ওপেনিং স্টকটা তাহলে কত, 1,00,000 থেকে শুধু 12,000 বাদ দিয়ে দিলাম, তাহলে কত এলো, 88,000। এই তো, এটা এটা আনসার 90টা। আচ্ছা, এটা মিটলো। এরপরেতে আসছি আমরা 90টা, এটা করতে পারবে আশা করি, এটা হবে 1,12,000 টাকা অ্যান্সার। 90টা সোজাই দিয়েছে, এতগুলো করেছি, 90টা নিজে করে নেবে। এরপরটা আসছি 91, 91 এরটা হবে, ক্রেডিট সেলসটা ডেপটা বার করেছি, ঠিক আছে। 91 এরটা করিয়ে দিই, 91 এরটা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। ডেপটা বার করে নিলাম, ডেপটা হচ্ছে, ক্রেডিট সেলসটা বলেছিল কত, 21,60,000 ডিভাইডেড বাই 12 ইন্টু 2 করলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে পেলাম কত, 3,60,000 টাকা। একবার আমি করে দিলাম 3,60,000, ঠিক আছে। 91 এরটা করে দিলাম। 92, 92 এরটা হচ্ছে কস্ট, 92 এরটা হচ্ছে কস্টটা বলেছে গ্রস প্রফিট 25% অন সেলস, ঠিক আছে। কস্টটা হচ্ছে সেলস মাইনাস 25% অন সেলস, ওকে, ঠিক আছে। তাহলে সেলসটা বলেছে 4,00,000, তার উপর 4,00,000-এর 25%, তাহলে কত, 4,00,000 থেকে 1,00,000 বাদ দিলে কত হচ্ছে, 3,00,000, ঠিক আছে। 92, কিন্তু এখানে চেয়েছে কি, অ্যাভারেজ স্টক, তাই তো। আচ্ছা, এখানের মধ্যে অ্যাভারেজ স্টক চেয়েছে, তাহলে এটা পেয়ে গেলাম। কস্টটা, কস্ট 3,00,000 পেলাম, অ্যাভারেজ স্টকটা কত বলেছিল, টাইম স্টকটা 5 টাইমস, তাহলে কত হচ্ছে, 3,00,000 ভাজিতক 5, তার মানে আসতে বলেছে কত, 60,000 টাকা। 93, 93 অ্যাভারেজ স্টকটা হচ্ছে 3,00,000, 93 টাকা হচ্ছে, ঠিক আছে। কস্ট অফ সেলসটা বলেছে কত, 3,00,000 ডিভাইডেড বাই রেশিওটা কত বলে দিয়েছে, 5 টাইমস, তাহলে 3,00,000 ভাজিতক 5 লেলো কত, 60,000। ওপেনিং স্টকটা কত, ওপেনিং স্টক 60,000 মাইনাস 4,000, 54,000 টাকা, রাইট অ্যান্সার। সরি, 60,000 থেকে 4টা হচ্ছে 56,000 টাকা, খেয়াল করুন, এটা রাইট অ্যান্সার। 95 এরপরে 95, আচ্ছা এখান থেকে আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে। 95 এরটা করছি, কস্ট সেলসটা বলে দিয়েছে 4,00,000, তার থেকে যদি আমি বাদ দিয়ে দিই 25% সেলস, তাহলে 1,00,000 টাকা আসবে, তাহলে কস্ট আসতে চলেছে 1,00,000, তাহলে 4,00,000 থেকে 1,00,000 বাদ দিলে কত হচ্ছে, 3,00,000, ঠিক আছে। এরপরে অ্যাভারেজ স্টক বার করছি, অ্যাভারেজ স্টকটা হচ্ছে 3,00,000, যেটা বেরোলো
ডিভাইডেড বাই 5, তার মানে 60,000। তাহলে ক্লোজিং স্টকটা কত? সিএল স্টকটা হচ্ছে 60,000 প্লাস আরো 4,000 যোগ, তার মানে হচ্ছে 64,000 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, ডিএড রাইট অ্যান্সার। 95 এটা কি বলেছে? ফার্ম হ্যাজ এ কারেন্ট রেশিও 3:1, নেট ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে 75,000, ইন দিস কেস কারেন্ট অ্যাসেটস উইল বি। ঠিক আছে, এখানটা মুছে দিই, এটা মুছে করে দিচ্ছি। আচ্ছা, সিএ বাই সিএল ইজ ইকাল টু 3/1 বলে দিয়েছে, তাই তো? এটা তাহলে সিএল সমান সমান তারা যদি করি, তাহলে এখান থেকে আমি একবারে করছি, ঠিক আছে? আমি একেবারে দেখিয়ে দিচ্ছি, আমার শর্টকাট টেকনিকে দেখিয়ে দিচ্ছি। সিএলটা আসবে আমার 70,000 টাকা, আর যদি ওটা তাই করি তাহলে সিএটা আসতে চলেছে আমার 37,000, সিএটা আসবে 37,500 ইন্টু 3, 1 1 2 5 3টে 0, সিএটা রাইট অ্যান্সার। 96 এটা কি বলেছে? চলো 96 এটা করা এখানটা পাঁচটাতেই। আচ্ছা, সিএ ভাজিতক সিএল ইজ ইকাল টু 3/1, তাহলে 3CL ইজ ইকাল টু সিএ, তাহলে সিএ মাইনাস সিএল ইজ ইকাল টু 75,000 যদি আসে, সিএলটা কখন দিচ্ছে তোমার এখানে? সিএলটা যদি একবারে করি আসছে তোমার 75,000 ডিভাইডেড বাই 2, 37,500। ঠিক আছে, একবারে করিয়ে দিলাম এটাকে, আর খাটছি না তো। এই জায়গাটা দেখে নি একটুখানি। আচ্ছা, এরপরেতে আসছি 99। সিএ ভাজিতক সিএল ইকুয়াল টু 1/a, তাহলে সিএটা সমান সমান হচ্ছে সিএল ইজ ইকুয়াল টু 75,000, সিএলটা তাহলে হচ্ছে 75,000 ভাজিতক 2, তার মানে আসছে 37,500। এখান থেকে সিএটা বার করলে 37,500 ইন্টু 2 আসতে চলেছে 1,12,500। এবার হচ্ছে লিকুইড অ্যাসেটটা চেয়েছে, তার মানে কি 1,12,500 মাইনাস 40,000 টাকা, ইনভেন্টরি 40,000 টাকা ছিল, তাহলে এলো কত? 72,500। এরপরে 98টা বলেছে কি কেট সেলসটা বলে দিয়েছে, আর অ্যাভারেজ এটা একদম সোজা অঙ্ক দিয়েছে, 2 লাখ টাকা ভাজিত 25,000 টাকা আসতে চলেছে কত? 8 টাইমস, সি রাইট অ্যান্সার। এরপরে আসছে 99। ঠিক আছে, 99 এটা বলেছে এটা হবে 52,000 টাকা বলে দিয়েছে, আর এটা কস্ট প্রফিট রেশিও বলেছে 52,000 টাকা, আর 2,60,000 টাকা হচ্ছে তোমার এদিকে আসতে চলেছে। ওকে ফাইন, ওকে। তাহলে গ্রস প্রফিটটা ছিল 52,000 ডিভাইডেড বাই কেট সেলস আর ক্যাশ সেলস যোগ করে স্টেটাস, তার মানে হচ্ছে 2,60,000 ইন্টু 100, তাহলে আসতে চলেছে কত? 20%। 100টা কি হবে? 100টা হবে 1,80,000 টাকা গ্রস প্রফিট দিয়েছে, ডিভাইডেড বাই সেলসটা কত? 8 লাখ। এখান থেকে 9 লাখ ছিল, এখান থেকে গেছে কত? রিটার্ন হচ্ছে 1 লাখ, তাহলে আমরা দাঁড়াচ্ছে কত? 8 লাখ ইন্টু 100, তাহলে আসতে কত? 22.5%। ডি রাইট অ্যান্সার। 101 বি এর রাইট অ্যান্সার, 102 বি এর রাইট অ্যান্সার, 103 সি এর রাইট অ্যান্সার, 104 বি রাইট অ্যান্সার, 105 হবে সি এর রাইট অ্যান্সার, 106 106 বি হবে রাইট অ্যান্সার,
107 বি রাইট অ্যান্সার, 108 এ রাইট অ্যান্সার, 109 সি রাইট অ্যান্সার। 110-এরটা হবে ডি রাইট অ্যান্সার, 111টা হবে এ রাইট অ্যান্সার, 112 সি রাইট অ্যান্সার, 113টা হবে বি এর রাইট অ্যান্সার, 114 হবে বি রাইট অ্যান্সার, 115 সি রাইট অ্যান্সার, 116টা হবে সি এর রাইট অ্যান্সার, 117 117টা হবে বি এর রাইট অ্যান্সার, 118টা হবে এ রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে রবীন্দ্র লাইব্রেরি বইটা থেকে আমি রেশিও গুলো করালাম, যদি কোনো জায়গায় প্রবলেম হয় বলবে, ক্লাসেতে আমি ফের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে রবীন্দ্র লাইব্রেরিটা পুরোটা শেষ করলাম। রবীন্দ্র লাইব্রেরি বইতে যে রেশিও গুলো ছিল করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু স্টেপ জাম্প করেছি, কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা তোমাদের করে নিতে বলেছিলাম, তোমরা কিন্তু এগুলো করে নেবে। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় ফের বলবে, আমি ক্লাসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি কিন্তু প্রতিটা পার্ট করিয়ে দেওয়ার চেষ্টা করেছি মুখে বলে বলে। এবার আমি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শর্টকাট টেকনিক আমি ইউজ করেছি, সেই শর্টকাট টেকনিক গুলো তোমাকে পরীক্ষাতে ইউজ করতে হবে, না কিন্তু পারা যাবে না। ঠিক আছে, দ্যাটস দ্য ক্লাস। ঠিক আছে।